এই ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রন অ্যাফিনিটি এই দুটোকে একই সেন্সে ইউজ করা হলেও দুটোর মানে খুব সামান্য হলেও আলাদা। হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্ট চেসার্সে ওয়েলকাম। আজকে আমরা পিরিয়ডিক প্রপার্টিজ চ্যাপ্টারের লাস্ট লেকচারটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 4। এবং আজকে আমরা যে লাস্ট দুটো পিরিয়ডিক প্রপার্টি যেগুলো রয়েছে, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি যেটা বলা হয়, আর ইলেকট্রন নেগেটিভিটি, এই দুটো আজকে আমরা দেখব। আগের দিন আমাদের আয়নাইজেশন এনথালপি অবধি হয়েছিল বা আয়নাইজেশন এনার্জি এটাকে বলা হয় সেটা হয়েছিল, তার সঙ্গে আমরা আয়নিক রেডিয়াই দেখেছিলাম। আশা করি সেগুলো তোমরা রিভাইজ করেছো এই কদিনে। তো আজকে আমরা দেখব ইলেকট্রন গেইন এনথালপি। এই ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রন অ্যাফিনিটি এই দুটোকে একই সেন্সে ইউজ করা হলেও দুটোর মানে খুব সামান্য হলেও আলাদা। ইলেকট্রন গেইন এনথালপি যেটা আমি প্রথমে হেডিং দিয়েছি সেটা আগে দেখা যাক। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি ইনভলভ হচ্ছে, কিন্তু মানে বেরোচ্ছেও না ঢুকছো না, মানে বেরোতেও পারে ঢুকতেও পারে, ওর জন্য আমি ইনভলভ কথাটা লিখেছি। অ্যামাউন্ট অফ এনার্জি ইনভলভড when an electron is added to an isolated gaseous atom। একটা ইলেকট্রনকে যখন অ্যাড করা হচ্ছে তখন যে এনার্জি চেঞ্জটা হচ্ছে, আইদার বেরোচ্ছে কিংবা ঢুকছে, সেই চেঞ্জটাই আমার হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। একটা ইলেকট্রন পাওয়ার জন্য যে এনার্জির আমার বলতে পারো যে এনার্জির আদান প্রদান হচ্ছে, সেটাই হচ্ছে আমার ইলেকট্রন গেইন এনথালপি। এর ইউনিট আমার আগের মতনই কিলোজুল পার মোল, কিলো ক্যালোরি পার মোল আর ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। এরপরে পরের লাইন, ইলেকট্রন গেইন প্রসেস ক্যান বি বোথ এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক। যেটা আমি বললাম যে বেরোতেও পারে ঢুকতেও পারে, এক্সোথার্মিকও হতে পারে এন্ডোথার্মিকও হতে পারে। যদি এক্সোথার্মিক হয়, এটা তোমরা থার্মোডাইনামিক্সে গিয়ে আরো ভালো বুঝবে, যে সেই ক্ষেত্রে ডেল্টা এইচ আমার নেগেটিভ হয়, আর এক্সোথার্মিকের ক্ষেত্রে ডেল্টা এইচ নেগেটিভ হয়, আর এন্ডোথার্মিকের ক্ষেত্রে ডেল্টা এইচ আমার পজিটিভ হয়। তো এখানে আমি সেরকমই একটা এক্সাম্পল দেখিয়েছি। একটা এ বলে আমি একটা গ্যাসিয়াস অ্যাটম ধরেছি, এ থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় সেটা আমার এ মাইনাস হয়ে যাচ্ছে এই গ্যাসিয়াস স্পিসিসটা। এটার ক্ষেত্রে আমার ডেল্টা এইচ নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, মানে আমার এন্ডোথার্মিকও হতে পারে এক্সোথার্মিকও হতে পারে, ডিপেন্ডিং অন দি কন্ডিশন। তো প্রথম কেসটার জন্য মানে আমার ফার্স্ট যখন আমার প্রথম ইলেকট্রন যখন বেরোচ্ছে সেটার জন্য ঢুকছে, প্রথম ইলেকট্রন যখন ঢুকছে প্লাস হচ্ছে যখন ঢুকছে প্রথম ইলেকট্রন, সেটার জন্য আমার এটা ডেল্টা এইচ পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, মানে এন্ডোথার্মিকও হতে পারে আবার এক্সোথার্মিকও হতে পারে। কিন্তু যখনই এই এ মাইনাসটা মানে অলরেডি ওর নেগেটিভ চার্জ রয়েছে, অলরেডি একটা ইলেকট্রন ওকে আমি অ্যাড করে দিয়েছি, ওই অ্যাডেড ইলেকট্রনটার সঙ্গে যদি আরেকটা ইলেকট্রন যদি আমি অ্যাড করাই, দুটো তাহলে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, 2 ইউনিট নেগেটিভ চার্জ, এ 2 মাইনাস হলো গ্যাসিয়াস স্টেটে। এখানে ডেল্টা এইচটা আমার পজিটিভ হয়ে যাবে, মানে আমার ডেল্টা এইচটা এবার থেকে এন্ডোথার্মিক হয়ে যাবে। একমাত্র প্রথমটার জন্য এন্ডোথার্মিকও হতে পারে এক্সোথার্মিকও হতে পারে, কিন্তু একের পর মানে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত ওটা আমার এন্ডোথার্মিকই হবে, ডেল্টা এইচ আমার পজিটিভই হবে। তার কারণ আমি নিচে এখানে লিখেছি যে সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড সো অন, মানে ইনফিনিটি পর্যন্ত অ্যান্ড সো অন। লাস্ট লাইনটা আরেকবার রিপিট করছি, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড সো অন ইলেকট্রন গেইন প্রসেসেস আর থার্মোডাইনামিক্যালি এন্ডোথার্মিক ইন নেচার। ওরা থার্মোডাইনামিক্যালি এন্ডোথার্মিকই হয়, এক্সোথার্মিক হয় না। এন্ডোথার্মিক ইন নেচার ডিউ টু ইনক্রিজিং, মানে বাড়ছে, ডিউ টু ইনক্রিজিং ইন্টার ইলেকট্রনিক রিপালশন। দুটো ইলেকট্রনের কাছাকাছি হওয়ার জন্য, মানে ইলেকট্রনের ডেন্সিটি বেড়ে যাওয়ার জন্য একটা ইলেকট্রন অন্য ইলেকট্রনকে নেগেটিভ চার্জ হওয়ার জন্য রিপেল করবে, রিপালশন হবে। তো এই ইন্টার ইলেকট্রনিক রিপালশনের জন্য এন্ডোথার্মিক হয়, মানে আমার এনার্জি ঢুকবে আর কি ভেতর দিকে, ডেল্টা এইচ পজিটিভ হবে। তো এটাই রিজন যে কেন আমার একের পর থেকে, মানে একে যখন আমার একটু জাস্ট 1 ইউনিট নেগেটিভ চার্জ হলো তখন কোনো সমস্যা ছিল না, কিন্তু 1 ইউনিট নেগেটিভ চার্জ যখন আছে তখন থেকে আবার যখন আমি নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা যখন আমি বাড়াচ্ছি, তখন ওটা আমার শুধু ডেল্টা এইচ পজিটিভই হয়ে যাচ্ছে, মানে শুধু ওটা আমার এন্ডোথার্মিকই হচ্ছে, কারণ আমার ইনক্রিজিং ইন্টার ইলেকট্রনিক রিপালশন ওর জন্য দায়ী হচ্ছে। তো এটাকে তোমরা এখন বুঝে নিতে পারো, বা তোমরা পজ করে একটু জুম করে তোমরা খাতায় এখন নোট করে নিতে পারো, বা যখন আমি টেলিগ্রামে তোমাদেরকে নোট দেবো তখনও তোমরা এটাকে সেখান থেকে নোট করে নিতে পারো, তোমাদের যেটা সুবিধা।
এইবার আমরা দেখব ইলেকট্রন অ্যাফিনিটি, যেটাকে আমরা ইএও বলবো। এই ইলেকট্রন অ্যাফিনিটি, যেটা তোমরা এই টার্ম অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি থেকে বুঝতে পারছো যে ইলেকট্রনকে পাওয়ার কতটা অ্যাফিনিটি বা ইলেকট্রনকে পাওয়ার কতটা ইচ্ছা ও দেখাচ্ছে, মানে ওই পার্টিকুলার একটা স্পিসিস একটা ইলেকট্রনকে গেন করার বা একটা ইলেকট্রনকে পাওয়ার কতটা ইচ্ছা দেখাচ্ছে, সেটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আগে যেটা ছিল ইলেকট্রন গেন এনথালপি, মানে ইলেকট্রনটা ঢুকলে কতটা এনার্জির আদান প্রদান হচ্ছে, সেটা ছিল আমার ইলেকট্রন গেন এনথালপি। মানে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ইলেকট্রন পাওয়ার জন্য যেটা যতটা ইচ্ছা একটা স্পিসিসের দরকার, সেটা আমি দেখবো ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে। তো ইলেকট্রন অ্যাফিনিটি, এটাকে আমি লিখেছি দি টেন্ডেন্সি টু গেন ইলেকট্রন ইজ কল্ড ইএ, মানে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রনিক আর্টস নয়, ইলেকট্রন অ্যাফিনিটি ইএ। তাহলে আমার এখানে যেটা আমি দেখবো যে ইএ আর যেটা আমার ইলেকট্রন গেন এনথালপি, মানে ইএ আর ইজিই ইলেকট্রন গেন এনথালপি, এই দুটোর মধ্যে যেটা রিলেশন সেটা হচ্ছে, আমি যদি এই ইলেকট্রন গেন এনথালপির ভ্যালুটা যদি আমি মাইনাসে করে দিই, সেই ভ্যালুটা আমার ইকুয়ালস টু হয়ে যাবে ই এর সঙ্গে। মানে ই এর আর মানে ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন গেন এনথালপি, এই দুটোর ভ্যালু কিন্তু আমার, মানে এই দুটোর মড ভ্যালু কিন্তু আমার সেম, এই দুজনের মড ভ্যালু আমার সেম, কিন্তু ডিফারেন্সটা শুধু আমাকে দিয়েছে যে এটা বেটার হয় যে এটা যদি আমি ডেল্টা এইচ লিখি, ডেল্টা এইচ ইএ, তাহলে এটা বেটার হয়। মড ভ্যালু এই দুজনের সেম, কিন্তু ডিফারেন্স হচ্ছে ইএটা হচ্ছে জাস্ট নেগেটিভ অফ ইজিই, জাস্ট নেগেটিভ ভ্যালুটা কত কিলোজুল পার মোল। আশা করি বোঝা গেছে, শুধু নেগেটিভ ভ্যালুটাই হয়ে যাবে ইলেকট্রন অ্যাফিনিটি। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটা বুঝিয়েছি। এখানে একটা স্পিসিস নিয়েছি আমি এ বলে, একটা গ্যাসিয়াস স্পিসিস, একটা ইলেকট্রন অ্যাড হয়েছে, এ মাইনাস হয়েছে, তার সঙ্গে আমি ধরলাম +4 কিলোজুল পার মোল। +4 লেখা মানে এটা থার্মোডাইনামিক্সও আমি তোমাদেরকে এই জিনিস বলবো, যদি প্রোডাক্ট সাইডে তোমরা প্লাস দিয়ে এরকম 4 কিলোজুল পার মোল এরকম যদি কোনো তোমরা এনথালপির ভ্যালু পাও, যদি এরকম কোনো ডেল্টা এইচ এর ভ্যালু পাও যেটা প্লাসে রয়েছে, প্রোডাক্ট সাইডে রয়েছে এবং প্লাসে রয়েছে, তার মানে এই যে প্রসেসটা এটা হচ্ছে এক্সোথার্মিক। প্রোডাক্ট সাইডে যদি হিট বেরোয়, হিট তো মানে প্রোডাক্ট সাইডে হিট জেনারেট হচ্ছে, মানে সেদিকে আমার হিট বেরিয়ে যাচ্ছে, তো হিট বেরিয়ে যাওয়া মানে হচ্ছে আমার এক্সোথার্মিক। এক্সো একটা মুখ থেকে তোমার হাওয়া বেরোচ্ছে, এক্সো বলতে গেলে তার মানে যে হিট বেরোচ্ছে। এবার তোমরা মনে রাখতে পারো। তো প্রোডাক্ট সাইডে যদি প্লাস দিয়ে হয় তার মানে ওটা এক্সোথার্মিক রিয়াকশন। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ডেল্টা এইচ ইজিই ইলেকট্রন গেন এনথালপি এটা আমার হয়ে যাবে -4 কিলোজুল পার মোল। প্রোডাক্ট সাইডে প্লাস হওয়া মানে এক্সো, এবং তোমরা আগের পেজে দেখো যে আমি বলেছি যে ডেল্টা, আমি বলেছি যে ফর এক্সোথার্মিকের জন্য আমার ডেল্টা এইচ নেগেটিভ হয়, তো তার জন্য আমি বলতে পারি যে এই যে 4 কিলোজুল পার মোলটা এটা আমার -4 কিলোজুল পার মোল। এইবার দেয়ারফর ডেল্টা এইচ ই এ ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা আমার হয়ে যাবে -4, তো তাহলে আমার হয়ে যাচ্ছে +4 কিলোজুল পার মোল। আশা করি বোঝা গেল। এবার পরেরটা বি বলে একটা আমি স্পিসিস নিয়েছি, একটা গ্যাসিয়াস স্পিসিস নিয়েছি, বি গ্যাসিয়াস স্পিসিস প্লাস ইলেকট্রন ঢুকছে, বি মাইনাস হয়ে গেল, কিন্তু আমি লিখছি এখানে -6 কিলোজুল পার মোল। এর কিন্তু মাইনাসের সাইন রয়েছে, এখানে পজিটিভ মানে এক্সো, মাইনাসে যদি হয় প্রোডাক্ট সাইডে যদি মাইনাস হয় তার মানে হচ্ছে এন্ডো, প্রোডাক্ট সাইডে মাইনাস মানে এন্ডো, প্রোডাক্ট সাইডে প্লাস মানে হচ্ছে এক্সো, বেরিয়ে যাচ্ছে, মাইনাস মানে এন্ডো। তো মাইনাস মানে যদি এন্ডো হয় তো তাহলে ডেল্টা এইচ ইজিই এটা আমার হয়ে যাবে 6 কিলোজুল পার মোল। এন্ডোথার্মিকের জন্য ডেল্টা এইচ আমার পজিটিভ হয়, তো ওর জন্য +6 কিলোজুল পার মোল। কিন্তু ডেল্টা এইচ ইলেকট্রন অ্যাফিনিটি যেটা হবে, তো ডেল্টা আচ্ছা এখানে এইচটা মায়ের ভুগে চলে গেছে, যাই হোক এখানে ডেল্টা এইচ হবে আর কি, ডেল্টা এইচ ই এ ইজ ইকুয়ালস টু এটার মাইনাস ভ্যালু হয়ে যাবে -6 কিলোজুল পার মোল। তো সেই ক্ষেত্রে এটা 4 কিলোজুল পার মোল এলো, এটা -6 কিলোজুল পার মোল এলো, তাহলে আমি বলতে পারি যে ই এ ইলেকট্রন অ্যাফিনিটি অফ এ, এই এটা বেশি হবে বি এর থেকে। আশা করি বোঝা গেছে, এটা 4 এসেছিল, এটা -6 এসেছিল, ওর জন্য এটা বড় বিটা ছোট। আশা করি বোঝা গেছে, তো এটা তোমরা দেখে নাও। এবার দেখবো যে কোন কোন ফ্যাক্টর ইলেকট্রন অ্যাফিনিটিকে এফেক্ট করে, ফ্যাক্টরস এফেক্টিং ইলেকট্রন অ্যাফিনিটি। প্রথমে জেড এফেক্টিভ যদি বাড়ে ই এও বাড়বে, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। জেড এফেক্টিভ বাড়লে ইও বাড়বে। আমার জেড এফেক্টিভ বাঁ দিক থেকে ডান দিক বাড়ে, তো তাহলে আমার লেফট টু রাইট ইলেকট্রন অ্যাফিনিটিও বাড়বে। আমার জেড এফেক্টিভ
টপ টু বটম কমে, তাই টপ টু বটম ইলেকট্রন অ্যাফিনিটিও কমবে। আবার আমরা দেখেছিলাম যে অ্যাটমিক রেডিয়াস আমার লেফট টু রাইট কমে, টপ টু বটম বাড়ে। তো লেফট টু রাইট কমে, টপ টু বটম বাড়ে, তার মানে অ্যাটমিক রেডিয়াস আর ইলেকট্রন অ্যাফিনিটি এরা দুজন ইনভার্সলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি করে দিচ্ছি, দাঁড়াও এটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এটা তোমরা এই জিনিসটা দেখে নাও যে একদিকে আমি উপরে অ্যারো দিয়েছি, অন্যদিকে নিচে অ্যারো দিয়েছি, এটা মানে যে ইনভার্সলি প্রপোর্শনাল আমি বোঝাতে চাইছি। এটা তোমরা নিজেরা খাতায় ঠিক করে নিও, আমি আর এটাকে এখানে অ্যাডজাস্ট করছি না। অ্যাটমিক রেডিয়াস যদি বাড়ে ইলেকট্রন অ্যাফিনিটিও কমবে, এরা দুজন ইনভার্সলি প্রপোর্শনাল। এটা 1/, তোমরা নিজেরা খাতায় লিখে নিও, এটা 1/EA হবে। তারপর নাম্বার 3 পয়েন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমার এক্সেপশন গুলো অ্যারাইজ করবে, সেটা হচ্ছে জেনারেলি এলিমেন্টস উইথ হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হ্যাজ ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু মাচ লোয়ার দ্যান এক্সপেক্টেড। Generally, elements with half-filled electronic configuration, that the half-filled electronic configuration has electron affinity value much lower than expected. মানে যারা হাফ ফিল্ড তারা তো স্টেবল হয়ে আছে, হাফ ফিল্ড একটা ভালো স্টেবিলিটি। যারা হাফ ফিল্ড স্টেবল তারা আর ইলেকট্রন পেতে চায় না, মানে ওরা নিজেদের স্টেবিলিটিকে ওরা হ্যাম্পার কোনোভাবে করতে চায় না, কারণ ওদের হাফ ফিল্ড স্টেবিলিটি রয়েছে, ওরা অলরেডি স্টেবল। তো ওর জন্য ওরা নিজেদের স্টেবিলিটিকে কোনো রকম ভাবে হ্যাম্পার করতে চায় না। এই সেম হয় যাদের ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন আছে তাদের জন্য, তাদের পুরো কমপ্লিটলি ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে, তারা আর ইলেকট্রন গেইন করতে চায় না। ওর জন্য হাফ ফিল্ড আর ফুল ফিল্ড যাদের ইলেকট্রনিক কনফিগারেশন তাদের এই যে ইএ ভ্যালু, ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু, এটা খুব মাচ লোয়ার হয়, খুব কম হয় এক্সপেক্টেড ভ্যালু থেকে। তো এটাকেও তোমরা দেখে নাও। এইবার দেখা যাক এস ব্লকের জন্য। ফর এস ব্লক এখানে আমার যে দুটো গ্রুপ আসবে, আমার গ্রুপ 1 NS1, গ্রুপ 1 এ আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS1, আর গ্রুপ 2 এর জন্য NS2। এবার আমি পিরিয়ড ওয়াইজ আমি দেখব, যেটা আমার এক্সপেক্টেড অর্ডার যেটা ছিল, যেটা হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে গ্রুপ 1 এর কম, গ্রুপ 2 এর বেশি। কারণ বাঁ দিক থেকে ডান দিক যত যাবে তত বাড়ার কথা, সেই ক্ষেত্রে গ্রুপ 2 এর বেশি হওয়ার কথা ছিল, গ্রুপ 1 এর কম হওয়ার কথা ছিল। কিন্তু এখানে ঢেরা মেরেছি, মানে এটা আমার হয় না, এটা আমার অ্যাকচুয়াল অর্ডার নয়। আমার অ্যাকচুয়াল অর্ডার বা যেটা এক্সেপশনাল অর্ডার সেটা হচ্ছে গ্রুপ 1 বেশি হবে, গ্রুপ 2 কম হবে। এবার তোমরা এখানে ভিডিওটা পজ করে তোমরা নিজেরা একবার ভাবার চেষ্টা করো যে কেন গ্রুপ 1 এর বেশি হবে, কেন গ্রুপ 2 এর কম হবে, এই এক্সেপশনটা কেন হলো। যদি তোমরা ঠিকঠাক অ্যান্সার তোমরা ভেবে রাখতে পারো, তখন আবার ভিডিওটা চালিয়ে আবার দেখে নিও আমি কিভাবে এক্সপ্লেন করছি। তো তাহলে এবার এক্সপ্লেনেশনটা আমি বলছি এখন। তোমরা যদি গ্রুপ 1টা দেখো, গ্রুপ 1 এর আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS1, গ্রুপ 2 এর NS2। এইবার ইলেকট্রন গেইন এনথালপি, আমি ইলেকট্রন অ্যাফিনিটি দেখছি, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন পাওয়ার ইচ্ছা। এবার NS2 এর এও একটা স্টেবল কনফিগারেশনে রয়েছে, এও একটা স্টেবল কনফিগারেশনে রয়েছে, এ হাফ ফিল্ড, এ ফুল ফিল্ড। এইবার এখানে ধরো আমি লিথিয়াম আর বেরিলিয়ামকে আমি কম্পেয়ার করছি। লিথিয়ামের আমার 3 হয়, মানে আমার ওর অ্যাটমিক নাম্বার 3, তার মানে ওর 1s2 2s1 ওর কনফিগারেশন, তার মানে এটা হবে 2s1। এবং বেরিলিয়ামের 1s2 2s2 হবে। এইবার বেরিলিয়াম যদি একটা ইলেকট্রন পায় তাহলে তাহলে সেই ক্ষেত্রে p অরবিটাল মানে 2p অরবিটাল ওকে খুলতে হবে। মানে ধরো যে লিথিয়াম একজন ঘরের মালিক, বেরিলিয়াম একজন ঘরের মালিক। এইবার অলরেডি বেরিলিয়ামের জন্য হচ্ছে অলরেডি বেরিলিয়ামের দুটো বাড়ি বেরিলিয়াম বানিয়ে রেখেছে, ওর বাড়ি রয়েছে, ওই দুটো বাড়িতেই দুটো করে ভাড়াটে আছে। 1s2 তেও দুজন ভাড়াটে রয়েছে, দুটো ইলেকট্রন ভাড়া নিয়ে আছে, 2s2 তেও দুটো ইলেকট্রন ভাড়া নিয়ে রয়েছে। এইবার যখন একটা ইলেকট্রন যখন আসবে, সে যখন খুব পিটাপিটি করবে যে আমাকে একটা রুম দিতে হবে, সেই ক্ষেত্রে এবার এই রুমে দেওয়ার জায়গা নেই, এই NS2 তে এটা যেহেতু পুরো ফুল ফিল্ড, ওই রুমে আর কোনো রকম জায়গা নেই। ওর জন্য সেই ক্ষেত্রে বেরিলিয়ামকে করতে হবে কি, একটা নতুন বাড়ি বানিয়ে দিতে হবে। মানে ওকে একটা নতুন বাড়ি 2p অরবিটাল একটা বানিয়ে দিতে হবে, 2p অরবিটাল, সেখানে একটা ইলেকট্রন গিয়ে অ্যাডজাস্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে একটা নতুন সাবশেল খুলছে, 2p সাবশেল খুলছে, সেটা খোলার জন্য স্টেবিলিটি ডাউন হচ্ছে। এখানেও বেশি স্টেবল ছিল, ওখানেও কম স্টেবল হয়ে গেল। তার কারণ হচ্ছে
2p-তে তিনটে ঘরে জাস্ট একজন ভাড়াটে এসে থাকবে। অ্যাকচুয়ালি টোটাল ক্যাপাসিটি তিনটে ঘরে 6টা হবে, 6টা ইলেকট্রন থাকার ক্যাপাসিটি থাকবে, কিন্তু জাস্ট একজন এসে থাকছে, মানে ও টাকা খরচা করে বাড়িটা বানালো কিন্তু ও পুরোপুরি রিটার্নটা পেলো না। তো সেই ক্ষেত্রে ওর লস হবে, ওর স্টেবিলিটি কমবে। কিন্তু এই ব্যাপারে যখন ওর পুরো ফুলফিল্ড যেখানে ওর ছিল, বেরিলিয়াম যেখানে ফুলফিল্ড ছিল সেটা ওর বেশি স্টেবল ছিল, সেখানে ও বাড়ি বানিয়েছিল, দুটো বাড়ি বানিয়েছিল, দুটো বাড়িতে ওর 4টে করে ভাড়াটে ছিল, ওর টাকাটা উঠে চলে এসেছিল। কিন্তু যখন ও 2p বাড়ি বানাবে তখন 2p বাড়ি বানানোর জন্য ওর টাকাটা পুরো উঠে আসবে না, যার জন্য লস হবে, ওর স্টেবিলিটি কমবে, যার ফলে গ্রুপ 2 এখানে কম হয়ে যাচ্ছে। আর এখানে NS1 এখানে হচ্ছে যে একটা ইলেকট্রন এসে অলরেডি একটা ঘর ফাঁকা রয়েছে, ওখানে এসে ও ইজিলি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওর জন্য আমার অ্যাকচুয়াল অর্ডার গ্রুপ 1 গ্রেটার দ্যান গ্রুপ 2। আশা করি এটা বোঝা গেছে। মানে আমার গ্রুপ 1 এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, গ্রুপ 2 এর কম। তার কারণ হচ্ছে গ্রুপ 2 মানে যে বেরিলিয়াম চাইবে না যে একটা ইলেকট্রন আসুক, ওই ইলেকট্রন এসে যতই ওকে পিরাপিরি করুক, ইলেকট্রন বেরিলিয়াম প্রথমে বলবে যে না আমি ভর দিতে পারবো না, কারণ আমার কাছে ঘর থাকলে তো ও ঘর দেবে। কিন্তু ওই ইলেকট্রনটাই যদি লিথিয়ামের কাছে চলে যায়, লিথিয়াম ওকে খুব উৎসাহর সঙ্গে ওকে ও এই ঘরে এই ইলেকট্রনটার সঙ্গে একসঙ্গে ঢুকিয়ে দেবে, কারণ ওর অলরেডি একটা জায়গা ফাঁকা রয়েছে। ওর জন্য এই লিথিয়াম যে গ্রুপ 1 এ রয়েছে তার একটা অ্যাফিনিটি থাকবে, তার একটা ইচ্ছা থাকবে লিথিয়ামের যে একটা ইলেকট্রন আসুক, কারণ এলে তবেই তো পুরো টাকাটা পাবে, তবেই ওর পুরো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ও পাবে। সেক্ষেত্রে ওর একটা অ্যাফিনিটি থাকবে যে একটা ইলেকট্রন আসুক। আর সেই একই ব্যাপারটা বেরিলিয়ামের থাকবে না, কারণ বেরিলিয়াম ওর অলরেডি ওর দুটো ঘর কমপ্লিটলি ফিল্ড। তো আশা করি এটা বোঝা গেছে। এবার গ্রুপ ওয়াইজ কোনো ঝামেলা নেই, নর্মাল যেটা হয় ডাউন দ্য গ্রুপ, উপর থেকে নিচে টপ টু বটম। জেড এফেক্টিভ কমে, তার জন্য ইলেকট্রন অ্যাফিনিটিও কমবে, তার জন্য অ্যাটমিক রেডিয়াস বাড়বে, অ্যাটমিক রেডিয়াস টপ টু বটম বাড়ে, তাই আমার ইএ ইলেকট্রন অ্যাফিনিটি টপ টু বটম কমবে। এবার আশা করি বোঝা গেছে, যেটা তোমরা দেখে নাও বা নোট করে নাও। এতক্ষণ দেখলাম আমরা এস ব্লকের জন্য, এবার দেখবো পি ব্লকের জন্য, ফর পি ব্লক পিরিয়ড ওয়াইজ। এখন পিরিয়ড ওয়াইজটা এখন দেখি। এই প্রথম লাইনটা একটা ডিসক্লেমারের মতো, অল গ্রুপ 18 এলিমেন্টস হ্যাভ 0 ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু। প্রত্যেকটা গ্রুপ 18 এলিমেন্ট মানে যেগুলো আমার ইনার্ট এলিমেন্ট, ওদের ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু 0 হয় ডিউ টু স্টেবল ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। ওদের যেহেতু কমপ্লিটলি ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, ওর জন্য ওরা কোনো ইলেকট্রন ওরা নিতেও চায় না, মানে ওদের ইলেকট্রন অ্যাফিনিটিও নেই, ওরা ছাড়তেও চায় না, মানে ওদের আয়নাইজেশন এনথালপিও নেই। তো এটাই হচ্ছে লজিকটা, যে যেহেতু ফুলফিল্ড আছে ওর জন্য নিতেও চায় না, দিতেও চায় না। এবার সেকেন্ড আর থার্ড পিরিয়ডের জন্য আমি এখানে দেখছি, এগুলো আমার গ্রুপ ওয়াইজ আমি লিখেছি 13, 14, 15, 16, 17। এখানে প্রথমে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এবার আমি এক্সেপশনাল অর্ডার বা যেটা আমার অ্যাকচুয়াল অর্ডার সেটাই আমি লিখছি, আমি আর এক্সপেক্টেড অর্ডারগুলো আমি আর লিখছি না। যেটা আমার অ্যাকচুয়াল অর্ডার ফর সেকেন্ড পিরিয়ড, সেটা হচ্ছে নাইট্রোজেনের সব থেকে কম ইলেকট্রন অ্যাফিনিটি, তারপর বোরন, কার্বন, অক্সিজেন, ফ্লোরিনের সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি, নাইট্রোজেনের সব থেকে কম। ফ্লোরিনের সব থেকে বেশি, তার কারণ হচ্ছে ও যদি আর একটা ইলেকট্রন পায়, তোমরা নিজেরা এটা খাতায় পড়ে দেখবে, ফ্লোরিন যদি একটা ইলেকট্রন পায় তাহলেই ও নিয়নের মতো ওর কনফিগারেশন হয়ে যাবে, যার জন্য ও যেখান থেকে চায় মানে যেখান থেকেই পারবে ও একটা ইলেকট্রন এনিহাও ও পাওয়ার চেষ্টা করবে, তাহলেই ও একটা স্টেবল কনফিগারেশন, নিয়নের মতো কনফিগারেশন পেয়ে যাবে। ওর জন্য ওর ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি, নাইট্রোজেনের সব থেকে কম, তার কারণ হচ্ছে ও হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে। এবং আমরা সবসময় এই নাইট্রোজেনকে আমরা সব থেকে মানে গোটা পিরিয়ডিক টেবিলের সব থেকে কম ইলেকট্রন অ্যাফিনিটি ওয়ালা এলিমেন্ট গুলোর মধ্যে আমি কনসিডার করব। ইনার এলিমেন্ট গুলো তো রয়েছে যাদের সব থেকে কম ইলেকট্রন অ্যাফিনিটি, তাদের সঙ্গে আমি ধরবো নাইট্রোজেনকে। এইবার থার্ড পিরিয়ডের জন্য এক্সেপশন যেটা বা অ্যাকচুয়াল অর্ডার যেটা, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সব থেকে কম, তারপরে আসবে ফসফরাস। তোমাদের দেখে মনে হতে পারে যে যেহেতু আমার এখানে নাইট্রোজেন আগে ছিল তাই আমার এখানে ফসফরাস আগে আসার কথা ছিল, কিন্তু তা হয়নি। অ্যালুমিনিয়াম আগে, তারপরে যাবে ফসফরাস, তারপর সিলিকন, সালফার, ক্লোরিন। এখানে তোমরা নিজেরা করে দেখবে যে এই ফসফরাস, সালফার এদের মধ্যে কোথায় ডিফারেন্সটা হচ্ছে, এই জায়গায় ডিফারেন্সটা পাবে তোমরা নিজেরা খাতায় করে দেখবে, তাহলে তোমাদের ব্যাপারটা তোমরা যদি নিজেরা করে যদি বুঝতে পারো তাহলে তোমাদের কনফিডেন্সও বাড়বে। এবং এই অ্যালুমিনিয়াম আর ফসফরাসের জন্য অ্যালুমিনিয়ামের জেড এফেক্টিভ ভ্যালুটা ফসফরাসের থেকে কম, অ্যালুমিনিয়ামের জেড এফেক্টিভ ভ্যালু ফসফরাসের থেকে কম হওয়ার জন্য এই যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা ফসফরাসের থেকেও কম হয়ে যাচ্ছে।
কারণ অ্যালুমিনিয়ামের জেড এফেক্টিভ ভ্যালুটা ফসফরাসের থেকে কম। আশা করি এটা বোঝা গেছে, এটা তোমরা দেখে নাও। তোমাদেরকে আমি যে লাইনটা বললাম যে নাইট্রোজেনের ইনার্ট গ্যাসগুলোর মতনই, ইনার্ট এলিমেন্টগুলোর মতনই খুব ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা খুবই কম হয় বা জিরো হয়, তো সেটা আমি লিখেছি যে টু বি স্পেসিফিক আরো ভাবে বলতে গেলে ফার্স্ট ইলেকট্রন গেইন প্রসেস, মানে একটা ইলেকট্রন পাওয়ার যে প্রসেসটা সেটা নাইট্রোজেন তার সঙ্গে বাকি ইনার্ট এলিমেন্টগুলো পজিটিভ হয়, এবং শুধুই পজিটিভ নয়, খুব বেশি পজিটিভ হয়, যার জন্য ওরা কোনো ইলেকট্রনকে ওরা গেইন করতে চায় না। এবার এক্সেপশন ফর ফোর্থ পিরিয়ড, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা যে রিজনটা বা যে কেন হচ্ছে এটা তোমরা নিজেরা করে দেখো, আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা করতে পারবে। আমি যেভাবে তোমাদেরকে আগের ক্লাসগুলোতেও বা আজকেও যেভাবে তোমাদেরকে আমি এক্সেপশনগুলো আমি যেভাবে তোমাদেরকে বললাম তোমরা সেইভাবে দেখবে, দেখবে নিশ্চয়ই হয়ে যাবে। গ্যালিয়াম সব থেকে কম, তারপর আর্সেনিক, তারপর জার্মেনিয়াম, তারপর সেলেনিয়াম, তারপর ব্রোমিন। ব্রোমিনের সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেওয়ার চান্স বা নেওয়ার চান্স বলছি, ইলেকট্রন নেওয়ার যেটা ইচ্ছা সেটা ব্রোমিনের সব থেকে বেশি এবং গ্যালিয়ামের সব থেকে কম। তো তোমরা এই রিজনটা তোমরা নিজেরা করে দেখো। এবার আমি এই পি ব্লকের গ্রুপ ওয়াইজ দেখবো, এতক্ষণ পিরিয়ড ওয়াইজ দেখলাম, এবার গ্রুপ ওয়াইজ দেখবো। তোমরা এটা আপাতত দেখে নাও। এইবার দেখা যাক গ্রুপ ওয়াইজ। প্রথম পয়েন্ট নাম্বার 1, ডাউন দ্য গ্রুপ ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজেস। ডাউন দ্য গ্রুপ ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজেস জেনারেলি ডিক্রিজ করে অ্যাজ জেড এফেক্টিভ ডিক্রিজেস, কারণ জেড এফেক্টিভ এর সঙ্গে ই এর ডাইরেক্টলি প্রপোর্শনাল। অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজেস, বাট থার্ড পিরিয়ড এলিমেন্টস হ্যাভ হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি দেন দেয়ার করেসপন্ডিং সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস। থার্ড পিরিয়ড যে এলিমেন্টগুলো থাকে আমার, থার্ড পিরিয়ড যে এলিমেন্টগুলো তাদের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু, দে হ্যাভ হায়ার ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু, তাদের ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুগুলো সেকেন্ড পিরিয়ড এলিমেন্টগুলোর থেকে বেশি হয়। থার্ড পিরিয়ডের ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু সেকেন্ড পিরিয়ডের থেকে বেশি হয়। কেন? ডিউ টু প্রেজেন্স অফ ভ্যাকেন্ট 3D অরবিটাল। কারণ থার্ড পিরিয়ড এলিমেন্টগুলোর অলরেডি ভ্যাকেন্ট 3D অরবিটাল রয়েছে। মানে অলরেডি বলতে গেলে যে ধরো আমি যেটা আমি অ্যাকচুয়াল অর্ডার যেগুলো আমি লিখেছি, এক্সেপশন বা অ্যাকচুয়াল অর্ডার, এখানে আমি 3D মানে এখানে আমি থার্ড পিরিয়ড লিখেছি, এখানে সেকেন্ড পিরিয়ড। গ্রুপ 13 এর জন্য অ্যালুমিনিয়ামের বেশি, বোরনের কম। তো এটা যদি আমি একটা এক্সাম্পলের তরফে ধরি যে অ্যালুমিনিয়ামের বেশি হচ্ছে, তার কারণ অ্যালুমিনিয়াম থার্ড পিরিয়ড। এবার অ্যালুমিনিয়াম যে ঘরের মালিক বা যে ঘরগুলোর মালিক, তাদের মধ্যে ব্যাপারটা এরকম যে অ্যালুমিনিয়াম অলরেডি একটা ঘর বানিয়ে রেখেছে, কিন্তু ওই ঘরে কোনো ভাড়াটে নেই। বোরন সেদিকে দেখতে গেলে বোরনের কাছে কোনো এক্সট্রা ঘর নেই, ওর যে কটা ঘর ছিল সব ঘরেই কোনো না কোনো ভাড়াটে ঠিক এসে আছে। কিন্তু অ্যালুমিনিয়ামের কাছে পুরো একটা গোটা বাড়ি ফাঁকা আছে। তো একটা ইলেকট্রন সে যখন আসবে, সে বোরনের কাছে যাওয়ার থেকে সে অ্যালুমিনিয়ামের কাছে আসায় প্রেফার করবে, কারণ যেহেতু বোরনের কাছে অলরেডি কেউ না কেউ রয়েছে, কিন্তু অ্যালুমিনিয়ামের কাছে কেউ নেই। আর যেহেতু অ্যালুমিনিয়ামের কাছেও কেউ নেই, ওর জন্য ও সাগ্রহে ওই যে ইলেকট্রনটা আসবে তাকে ও গ্রহণ করবে, কারণ ওর ভ্যাকেন্ট 3D রয়েছে, ওর ভ্যাকেন্ট 3D অরবিটাল রয়েছে। সেই ভ্যাকেন্ট 3D অরবিটালে ইজিলি ও একটা ইলেকট্রনকে ঢুকিয়ে দেবে। সেরকমই গ্রুপ 14 এর জন্য সিলিকনের বেশি, কার্বনের কম। 15 এর জন্য ফসফরাসের বেশি, নাইট্রোজেনের কম। 16 এর জন্য সালফারের বেশি, অক্সিজেনের কম। 17 এর জন্য ক্লোরিনের বেশি, ফ্লোরিনের কম। আশা করি এটা বোঝা গেছে, এটা তোমরা দেখে নাও। এবার যেটা আমি ওই ফার্স্ট পয়েন্টে যেটা আমি শুধু ভাগ ভাগ করে দেখেছিলাম, যেটা আমার ছিল যে আমি সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ড আমি শুধু দেখেছিলাম, সেটা আমি পুরো একবার কম্বাইন করে এখানে দেখাচ্ছি। গ্রুপ 13 এর জন্য গ্রুপ 13 ইলেকট্রন অ্যাফিনিটি, বোরনের কম, তারপর অ্যালুমিনিয়ামের বেশি হয়ে যাচ্ছে, অ্যালুমিনিয়ামের গ্যালিয়ামের থেকেও বেশি হয়ে যাচ্ছে, তারপর গ্যালিয়ামের বেশি, ইন্ডিয়াম, তারপর থ্যালিয়াম। সাইনগুলো খেয়াল করবে, প্রথমে বোরন, তারপর বোরনের থেকে অ্যালুমিনিয়ামের বেশি, আবার গ্যালিয়ামের থেকেও অ্যালুমিনিয়াম বেশি। এখানে গ্রুপ 14 এর জন্য কার্বন দিয়ে সিলিকনের আবার জার্মেনিয়ামের থেকেও বেশি, জার্মেনিয়ামে আবার 3 থেকে বেশি, তারপরে আবার এই লেড, লাস্টে লেড, মানে লেডের সব থেকে কম। গ্রুপ 15 এর জন্য সোডিয়াম, পটাশিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ।
গ্রুপ 16 এর আমার সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, লাস্টে অক্সিজেন। অক্সিজেন লাস্টে আসার কথা ছিল না, কেন লাস্টে আসছে, মানে অক্সিজেনের কেন সব থেকে কম হচ্ছে, তার কারণ হচ্ছে অক্সিজেন ইজ ভেরি স্মল। অক্সিজেনের সাইজ খুবই ছোট, ভেরি স্মল ইন সাইজ, দেয়ারফর ইন্টার ইলেকট্রনিক রিপালশন হাই। যত সাইজ ছোট হবে ইলেকট্রনগুলো তত বেশি ঘিঞ্চি হয়ে থাকবে, তত ইলেকট্রনের ডেন্সিটি বাড়বে, যত ডেন্সিটি বাড়বে তত ইন্টার ইলেকট্রনিক রিপালশন গুলো বাড়বে, যার ফলে ইলেকট্রন অ্যাফিনিটি ওর কম হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে অলরেডি ওর নিজের মধ্যে খুব ঝামেলা চলছে, ও আরো যেচে ঝামেলা নিয়ে আসতে চায় না, ও আরো যেচে আরো ইলেকট্রন ঢোকাতে চায় না, কারণ অলরেডি ওর ইন্টার ইলেকট্রন রিপালশন গুলো অলরেডি হাই, ওর জন্য ও আর ইলেকট্রন নিতে চায় না, ওর জন্য ওর ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু সব থেকে কম। গ্রুপ 17 এর জন্য ফ্লোরিন, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সাইন গুলো খেয়াল করবে, কোন দিকে অ্যারো দিয়েছে এটা খেয়াল করবে। তো দেখে নাও এটা ভালো করে। তো তোমাদের যদি এই সাইন গুলো এরকম দেওয়াতে যদি বুঝতে অসুবিধা হয়, ওর জন্য আমি ভেঙে লিখে দিচ্ছি যে কিরকম ভাবে এগুলো হয়। এরকম মানে হচ্ছে যে যখন এটার থেকেও বেশি আবার এটার থেকেও বেশি, তার মানে হচ্ছে যে ব্যাপারটা অ্যালুমিনিয়ামের সেই ক্ষেত্রে সব থেকে বেশি হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে আসবে আমাদের বোরন, তারপরে আসবে গ্যালিয়াম, তারপরে আসবে ইন্ডিয়াম, তারপরে লাস্টে আসবে থ্যালিয়াম। এইভাবে হবে, তো বাকিগুলো এইভাবে হবে, তোমরা বুঝে নিও। তো আশা করি ঠিক আছে, এখন আশা করি বোঝা যাচ্ছে। আমরা এতক্ষণ দেখলাম যে প্রথমে যেটা ফার্স্ট পয়েন্ট ছিল সেখানে আমরা বলছিলাম যে থার্ড পিরিয়ড এলিমেন্ট গুলোর কেন ইয়েটা আমাদের বেশি হচ্ছে, তার কারণ হচ্ছে যেখানে আমার অলরেডি একটা 3D অরবিটাল প্রেজেন্ট থাকছিল। কিন্তু এবার সেকেন্ড পিরিয়ডের জন্য দেখি, ইন সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস দেয়ার ইজ নো ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্ট সাচ অ্যাজ 2D। 2D বলে কোনো অরবিটাল হয় না, যার জন্য কোনো অরবিটাল না থাকার জন্য, অ্যান্ড অলসো দেয়ার সাইজ ইজ স্মল, ওদের সাইজও ছোট হয়, যাদের সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট গুলো সাইজ ইজ স্মল, অ্যান্ড হেন্স ইন্টার ইলেকট্রনিক রিপালশন ইজ মোর। সাইজ যত সাইজ ছোট হবে তত ইন্টার ইলেকট্রনিক রিপালশনও বেশি হবে, is more, and as a result EA of second period elements are less, যার ফলে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট গুলোর ইলেকট্রন অ্যাফিনিটি কম হয়, থার্ড পিরিয়ড গুলো বেশি হয়। তার কারণ ওদের সাইজও বড় এবং ওদের অলরেডি একটা এক্সট্রা ঘর রয়েছে যেখানে ইলেকট্রন গুলো অনায়াসে অ্যাডজাস্ট হতে পারবে, কিন্তু এদের না কোনো ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে এবং ওদের সাইজও ছোট, যার জন্য ইন্টার ইলেকট্রন রিপালশনটাও বেশি হয়ে যায়, এবং কোনো ভ্যাকেন্ট অরবিটাল না থাকার জন্য কোনো ইলেকট্রনকে ওরা আর অ্যাডজাস্ট করতেও পারে না, যার জন্য ইএ অফ সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস আর লেস দ্যান দ্যাট অফ থার্ড পিরিয়ড এলিমেন্টস। আশা করি এটা বোঝা গেছে, তো এটা তোমরা দেখে নাও। এরপরে আজকের না, এই চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, সেটা এবার শুরু করব। তো এটা দেখে নাও ততক্ষণ। এইবার সময় এসেছে ইলেকট্রোনেগেটিভিটির, যেটাকে আমি EN দিয়ে আমি ডিনোট করব, ইলেকট্রোনেগেটিভিটি। দি টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন টু আ কোভ্যালেন্ট বন্ড, bonded pair of electron of a covalent bond towards itself in a molecule। একটা bonded pair of electron কে covalent bond করার জন্য অ্যাট্রাক্ট করে নিজের দিকে। tendency of an atom to attract bonded pair of electron of a covalent bond towards itself in a molecule। এখানে আমি দেখেছি যে A আর B একটা মলিকিউল রয়েছে, এখানে এবার আমি দেখব মানে এদের মধ্যে যেটা আমার কোভ্যালেন্ট বন্ড হয়েছে, কোভ্যালেন্ট বন্ডের যে ইলেকট্রনটা রয়েছে সেটা কার দিকে থাকবে, সেটাকে কে অ্যাট্রাক্ট করবে, A অ্যাট্রাক্ট করবে নাকি B অ্যাট্রাক্ট করবে, সেটা আমি দেখব। A B এর মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড হয়েছে, এই কোভ্যালেন্ট বন্ড তৈরি করার জন্য দুটো ইলেকট্রন দরকার, তো সে দুটো ইলেকট্রন কার আন্ডারে থাকবে, মানে মেনলি ওই দুটো ইলেকট্রনের উপর কার বেশি অধিকার থাকবে, সেটা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো। আমি এখানে ধরেছি A আর B এর মধ্যে A এর আমি ধরেছি ডেল্টা পজিটিভ চার্জ আর B এর আমি ধরেছি ডেল্টা নেগেটিভ চার্জ। যারই ডেল্টা নেগেটিভ চার্জ হবে তার দিকে ইলেকট্রনগুলো শিফট হয়ে থাকবে। এটার মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ B ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ A। যার নেগেটিভ চার্জ তার দিকে ইলেকট্রনগুলো শিফট হয়ে থাকবে, সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রাখবে একটু। ডিউ টু ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি পোলারিটি ডেভেলপস। এই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্যই পোলারিটি ডেভেলপ করে, আর এই পোলারিটি এটাই তোমরা
এরপরে চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং এ তোমরা দেখবে এই পোলারিটি ব্যাপারটা নিয়ে। তো এইবার দুটো টার্ম দেখা যাক, একটা হচ্ছে জাই এম আর একটা হচ্ছে জাই পি। জাই এমটা দেখা যাক, এটা হচ্ছে আয়োনাইজেশন এনথালপি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি ডিভাইডেড বাই 2, মানে আয়োনাইজেশন এনথালপি এবং ইলেকট্রন অ্যাফিনিটির জাস্ট মিন ভ্যালুটা, জাস্ট মড না, জাস্ট অ্যাভারেজ ভ্যালুটা, জাস্ট মিন ভ্যালুটা হচ্ছে এই জাই এম। জাই এমটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রোনেগেটিভ ভ্যালু ইন মোলিকুলার স্কেল। মোলিকুলার স্কেলে ইলেকট্রোনেগেটিভ ভ্যালুটা হচ্ছে জাই এম। হেয়ার মানে এটার জন্য, এই ক্যালকুলেশনের জন্য হেয়ার আই ই এন্ড ই এ ভ্যালুজ মাস্ট বি ইন ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে ভ্যালুগুলো যেন হয়, যদি না থাকে তাহলে আমাকে কনভার্ট করতে হবে। এন্ড উই হ্যাভ টু টেক দি ম্যাগনিটিউডস অনলি, কোনো সাইন আমরা কনসিডার করব না, জাস্ট ম্যাগনিটিউড টুকু আমরা কনসিডার করব। তারপর এবার জাই পি টা দেখা যাক। জাই পি ইজ ইকুয়ালস টু জাই এম বাই 2.88। জাই পি ইজ ইকুয়ালস টু জাই এম বাই 2.88। এখানে জাই পি টা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ ভ্যালু অফ পাউলিং স্কেল। পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভ ভ্যালুটা হচ্ছে আমার জাই পি। তো এটা তোমরা এখন দেখে নাও। এই যে পার্টটা, এই জাই এম জাই পির এই পার্টটা, এটা তোমাদের বোর্ডসে আসার চান্স অলমোস্ট নেই বললেই চলে। তোমাদের এটা মেন্সেও আসার চান্স খুব একটা থাকে না, কিন্তু এই JEE অ্যাডভান্সে এলেও আসতে পারে। এটা ডিটেলসে একটু পড়ানোর জন্য আমি এই জায়গাটা পড়িয়ে দিলাম, নয়তো এই জায়গাটা না পড়ালেও হতো। তো তোমরা এটা দেখে নাও। আর বেশ কিছু জায়গায় আমি জাই এ জাই বি এরকম আমি ইউজ করব, টার্ম ইউজ করব। তো যখন আমি জাই এ ইউজ করব, তোমরা বুঝে নেবে যে এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ এ, আর জাই বি এর জন্য সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি। এই অ্যাডজাস্টমেন্টটা তোমরা বুঝে নেবে, এটা আমি পরের দিকে আমি লিখবো। তো এখন এটা দেখে নাও। এবার দেখা যাক যে কি কি ফ্যাক্টর এফেক্ট করে ইলেকট্রোনেগেটিভিটিকে। প্রথম ফ্যাক্টর নাম্বার 1, জেড এফেক্টিভ যদি বাড়ে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে তাহলে তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রোপজিটিভিটি কমবে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রোপজিটিভিটি ইনভার্সলি প্রপোর্শনাল। জেড এফেক্টিভ ইলেকট্রোপজিটিভিটি ইনভার্সলি প্রপোর্শনাল। আবার দেখতে গেলে ইলেকট্রোপজিটিভিটি আর অ্যাটমিক রেডিয়াস ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার কারণ হচ্ছে জেড এফেক্টিভের সঙ্গে অ্যাটমিক রেডিয়াস ইনভার্সলি প্রপোর্শনাল। তো ইলেকট্রোনেগেটিভিটি জেড এফেক্টিভের সঙ্গে একসঙ্গেই বাড়ে, আর যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে ওর জন্য ইলেকট্রোপজিটিভিটি কমছে, অ্যাটমিক রেডিয়াস কমছে। আশা করি বোঝা গেছে। মানে লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, টপ টু বটম ইলেকট্রোনেগেটিভিটি কমবে। এবার দেখা যাক অক্সিডেশন স্টেট। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় তোমাদের মেন্স থেকে এরকম কোয়েশ্চেন দিতে পারে। অক্সিডেশন স্টেট OS বলে আমি ডিনোট করছি। ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার, যদি আমি এক্সাম্পল নিয়েছি Fe3+ যদি হয় আর Fe2+ যদি হয়, Fe3+ আর Fe2+ এর মধ্যে আমি দেখছি Fe3+ বড় হবে Fe2+ এর থেকে, মানে Fe3+ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে Fe2+ এর থেকে। তার কারণ হচ্ছে ক্যাটায়নের জন্য, ফর ক্যাটায়ন, যারা ক্যাটায়ন, যাদের মাথায় পজিটিভ চার্জ, যাদের মাথায় কিছু ইউনিট পজিটিভ চার্জ থাকবে, মানে যাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকবে, ফর ক্যাটায়ন্স ON অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট ON ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু EN মানে ইলেকট্রোনেগেটিভিটি। যত অক্সিডেশন নাম্বার বাড়বে বা যত অক্সিডেশন স্টেট বাড়বে, 1 হলো 2 হলো 3 হলো, যত বাড়ছে অক্সিডেশন নাম্বার তত ইলেকট্রোনেগেটিভিটিও ততই বাড়ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু এবার ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার এখানে হচ্ছে ফর অ্যানায়ন্স O2- আর O-, এখানে তোমরা দেখছো যে O- এর বেশি হচ্ছে, O2- এর কম হচ্ছে। তার কারণ হচ্ছে ফর অ্যানায়ন্স অক্সিডেশন নাম্বার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। যত বাড়বে তত কমবে ফর অ্যানায়ন্স, কিন্তু যত বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটিও বাড়বে ফর ক্যাটায়ন্স। এই জিনিসগুলো একটু মাথায় রেখে, কোনটার জন্য কি হয় এই ট্রেন্ডগুলো ফর স্পেশালি ইলেকট্রোনেগেটিভিটি, এগুলো একটু মাথায় রেখে। এখানে এই ইলেকট্রোনেগেটিভিটিতে বেশ কিছু জিনিস মুখস্থ করার রয়েছে, তো এগুলো একটু ভালো করে ঠান্ডা মাথায় দেখে নাও, ভুল হবে না, আমার যা বিশ্বাস ভুল হবে না। একটু ঠান্ডা মাথায় দেখে নিলেই কোনো আর অসুবিধা থাকবে না। এবার দেখা যাক 3 নম্বর ফ্যাক্টর যেটা ইলেকট্রোনেগেটিভিটিকে এফেক্ট করে। 3 নম্বরটা হচ্ছে আমার হাইব্রিডাইজেশন। এটা হচ্ছে হায়ার ইজ দি এস ক্যারেক্টার, হায়ার ইজ ইলেকট্রোনেগেটিভিটি, হায়ার ইজ দি এস ক্যারেক্টার
হায়ার ইজ ইলেকট্রোনেগেটিভিটি। এই এস ক্যারেক্টার কি জিনিস এটা তোমাদেরকে এখন আমি একটু বলে দিচ্ছি, এটা তোমরা কেমিক্যাল বন্ডিং এ আরো ভালোভাবে তোমরা বুঝবে। এই হাইব্রিডাইজেশন কি জিনিস বা এস ক্যারেক্টার কি জিনিস সেগুলো সেখানে ভালো বুঝবে। তাও এই জায়গা থেকে যেহেতু কোয়েশ্চেন দেয়, মেনলি মেন্স লেভেলে কোয়েশ্চেন আসে, ওর জন্য এটা আমি এখনই তোমাদের করিয়ে দিচ্ছি। হাইব্রিডাইজেশন হচ্ছে, এই এক্সাম্পল আমি নিয়েছি sp sp2 sp3, এগুলো হচ্ছে হাইব্রিডাইজেশনের এক্সাম্পল। আরো হাইব্রিডাইজেশন এক্সাম্পল হয়, সেটা হচ্ছে sp3d sp3d2 sp3d3, এগুলো আরো এক্সাম্পল হয়। তো এই তিনটেই আমি এখানে নিয়েছি, sp sp2 sp3। এবার এই যে এস ক্যারেক্টার আমরা আরো স্পেসিফিক্যালি বলি যে পার্সেন্টেজ এস ক্যারেক্টার, সেটা এখানে বড় লিখে দিই। পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ সাইন মানে হচ্ছে পার্সেন্টেজ এস ক্যারেক্টার, হায়ার ইজ দি পার্সেন্টেজ এস ক্যারেক্টার। এই পার্সেন্টেজ এস ক্যারেক্টারটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করবো সেটা আমি এখানে বলে দিই। এই এস পি, এখানে কতগুলো অরবিটাল আছে তোমরা দেখো, একটা এস অরবিটাল রয়েছে, একটা পি অরবিটাল রয়েছে, তো 1 + 1 2। তো এবার 100কে 2 দিয়ে ভাগ করো, তোমরা 50 পাবে। তো 50% হচ্ছে এস ক্যারেক্টার। তোমাকে যদি জিজ্ঞেস করে যে এসপি হাইব্রিডাইজেশনে কতটা এস ক্যারেক্টার রয়েছে, তুমি বলবে যে আমার 50% এস ক্যারেক্টার রয়েছে। যদি তোমাদেরকে বলে যে sp2 তে কতটা, মানে sp2 হাইব্রিডাইজেশনে কতটা তোমার এস ক্যারেক্টার রয়েছে, তুমি দেখবে যে এখানে পি অরবিটাল দুটো রয়েছে, এস অরবিটাল একটা রয়েছে, 2 + 1 3, তো 100/3 করলে 33.33% তুমি এস ক্যারেক্টার পাচ্ছ। এবার 3 নম্বর হাইব্রিডাইজেশনে তোমার কত পার্সেন্ট এস ক্যারেক্টার রয়েছে সেটা দেখতে গেলে sp3 তিনটে পি অরবিটাল রয়েছে, একটা অরবিটাল এস এর রয়েছে, তো 3 + 1 মানে 4, তো 100/4 মানে 25% এস ক্যারেক্টার তোমার হয়ে গেল ফর sp3 হাইব্রিডাইজেশন। তো তাহলে তুমি যদি দেখো যে তোমার পার্সেন্টেজ এস ক্যারেক্টারের উপর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট ইলেকট্রোনেগেটিভিটি, তো পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত কমবে তত ইলেকট্রোনেগেটিভিটি কমবে। তো তাহলে sp এর সবথেকে বেশি 50%, তারপর sp2, তারপর sp3, তো সেটাই নর্মাল গ্র্যাজুয়াল অর্ডার হয়ে যাচ্ছে। তো আশা করি এটা বোঝা গেছে, এটা দেখে নাও। এবার তোমাদের একটা জিনিস এখানে শিখিয়ে দিই, সেটা হচ্ছে একটা কম্পাউন্ড আমি কনসিডার করেছি, এ কম্পাউন্ড এবি বলে আমি একটা কম্পাউন্ডকে কনসিডার করেছি। অ্যাকর্ডিং টু পাউলিং স্কেল ইলেকট্রোনেগেটিভিটি আমি কিভাবে দেখবো, আমি পাউলিং স্কেলে দেখছি ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে আমি দেখবো। যদি এই এ বি, আমি তোমাদেরকে আগেই বললাম যে যদি জাই এ হয় সেটাকে আমি বলবো ইলেকট্রোনেগেটিভিটি অফ এ, জাই বি যদি হয় সেটা হবে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি। তো এই জাই এ আর জাই বি কে যদি আমি মাইনাস করি, যদি এই দুজনে আমি যদি ডিফারেন্সটা নিই, এই ডিফারেন্সের মড ভ্যালু যদি আমি নিই, মানে পজিটিভ ভ্যালুটা যদি আমি নিই, মড ভ্যালু অফ জাই এ মাইনাস জাই বি, এটা যদি গ্রেটার দেন 1.7 হয়, সেই ক্ষেত্রে দেন বন্ড উইল বি আয়নিক ইন নেচার, বন্ডটা সেই ক্ষেত্রে আয়নিক হবে। অ্যান্ড আয়নিক বন্ড অলওয়েজ পোলার, আর আয়নিক বন্ড সবসময় পোলার হয়, এটা জানবে। যদি গ্রেটার দেন 1.7 হয় তাহলে বন্ডটা আমার আয়নিক হবে, এবং যে কোনো আয়নিক বন্ড আমার সবসময় পোলার হয়। পোলার হওয়া মানে হচ্ছে দুটো এক্সট্রিম এন্ড তৈরি হবে, মানে আমাদের পৃথিবীর ক্ষেত্রে যেরকম হয় নর্থ পোল সাউথ পোল, দুটো এক্সট্রিম এন্ড। তো পোলার মানে হচ্ছে যে একজন পজিটিভ হবে একজন নেগেটিভ হবে, একজন পজিটিভ হবে একজন নেগেটিভ হবে, তো সেটা হচ্ছে একটা পোলার মলিকিউল। এবং এটার এক্সাম্পল এই NaCl KCl এরকম এটসেট্রা। এবার জাই এ মাইনাস জাই বি, এদের মড ভ্যালু ডিফারেন্সটা যদি আমার লেস দেন 1.7 হয়, সেই ক্ষেত্রে দেন বন্ড উইল বি কোভ্যালেন্ট, বন্ডটা সেই ক্ষেত্রে আমার কোভ্যালেন্ট হবে। অ্যান্ড পোলার, বন্ডটা কোভ্যালেন্ট হবে এবং পোলার হবে। যদি এক্সাম্পল দেখা যায় NH3 এক্সাম্পল হবে, OH যেটা হয় সেটা এক্সাম্পল হবে, এটসেট্রা। এবার যদি মড অফ যেটা আমার জাই এ মাইনাস জাই বি যদি মডটা ইকুয়ালস টু 0 যদি হয়ে যায়, সেটার ক্ষেত্রে দেন বন্ড উইল বি কোভ্যালেন্ট বাট নন পোলার। এই ক্ষেত্রে বন্ডটা কোভ্যালেন্ট তো হবে কিন্তু বন্ডটা নন পোলার হবে। আর আগেটার ক্ষেত্রে যদি 1.7 এর চেয়ে যদি কম হয় কিন্তু 0 থেকে যদি বেশি হয়, তার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে দেন বন্ড ভ্যালু কোভ্যালেন্ট তো হবে কিন্তু পোলার হবে। আর যদি 0 হয়ে যায় তো তাহলে কোভ্যালেন্ট হবে কিন্তু নন পোলার হবে। এটার এক্সাম্পল হচ্ছে H2O2 N2 তারপর F2 এরকম এটসেট্রা। তো এটা আশা করি বোঝা গেছে, এটা তোমরা খাতায় নোট করে নাও। এবার দেখা যাক ইলেকট্রোনেগেটিভিটি থেকে, যেটা আমার সবথেকে ইম্পর্টেন্ট যেটা টপিক,
অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোনেগেটিভিটি, এখান থেকে তোমার বোর্ডেও কোশ্চেন আসবে, তোমার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেও কোশ্চেন আসবে এই অ্যাপ্লিকেশনস অফ ইলেকট্রোনেগেটিভিটি থেকে। প্রথম হচ্ছে, এখানে অনেকগুলো থাকবে 1 2 3 4 করে। প্রথম হচ্ছে বন্ড লেন্থ, BL বলে আমি এটাকে ডিনোট করব, বন্ড লেন্থ। আমি এক্সাম্পল নিয়েছি একটা, আমি প্রথমত আমি হ্যালোজেন গুলোকে আমি নিয়েছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সঙ্গে আমি হাইড্রোজেনকে আমি অ্যাড করেছি, HF, HCl, HBr, HI। এবার আমি বলছি যে বন্ড লেন্থ অর্ডার কি হবে। বন্ড লেন্থ অর্ডার আমি দেখছি যে HF এর সব থেকে কম এবং HI সব থেকে বেশি। HF সব থেকে কম, তারপর HCl, তারপর HBr, তারপর HI হচ্ছে আমার বন্ড লেন্থের অর্ডার। এবার বন্ড লেন্থের যেটা অর্ডার সেটা ডিপেন্ড করছে আমার ডেল্টা EN এর উপর। ডেল্টা EN ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু BL। ডেল্টা EN আমার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, বা তুমি নর্মাল অত ঝামেলা না গিয়ে জাস্ট নর্মাল তুমি এটাকে EN ও তুমি বলতে পারো। যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি তার বন্ড লেন্থ তত কম। টপ টু বটম ইলেকট্রোনেগেটিভিটি আমার কমে, তো টপ টু বটম কমার জন্য যে সব থেকে ওপরে থাকবে, মানে ফ্লোরিন সব থেকে ওপরে, মানে ওর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হওয়া মানে বন্ড লেন্থ সব থেকে কম, ওর জন্য ফ্লোরিনের বন্ড লেন্থ সব থেকে কম হয়েছে। আয়োডিনের ক্ষেত্রে ওর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি থেকে কম, সব থেকে কম হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ আয়োডিন, তো সব থেকে কম হওয়ার জন্য বন্ড লেন্থ সব থেকে বেশি হচ্ছে, ওর জন্য HI সব থেকে বেশি। এবার দেখি নেচার অফ অক্সাইডস। অক্সাইড গুলো কিরকম নেচার, বেসিক হয় আপাতত আমি দেখবো বেসিক আর অ্যাসিডিক, পরে আবার দেখবো নিউট্রাল, অ্যামফোটেটিক, ওগুলো পরে দেখবো। এখন শুধু নেচার অফ অক্সাইডের শুধু বেসিক আর অ্যাসিডিকই দেখবো। যত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে তত হবে বেসিক ইন নেচার। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, তো যা বলছিলাম, ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তত বেসিক ক্যারেক্টার আমার বাড়ছে। এবার আমরা যদি একটা এস ব্লকের একটা এলিমেন্টের সঙ্গে যদি একটা পি ব্লকের এলিমেন্টকে যদি আমরা কম্বাইন করি, এস ব্লক কোন একটা এলিমেন্ট তার সঙ্গে পি ব্লক কোন একটা এলিমেন্ট, একটা কম্পাউন্ড তৈরি হলো। যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা আয়নিক ইন নেচার হবে। জেনারেলি ইন জেনারেল সেটা আয়নিক ইন নেচার হবে। তুমি ধরো তুমি এস ব্লকের মধ্যে তুমি সোডিয়াম নিচ্ছ, Na, সোডিয়ামের সঙ্গে তুমি পি ব্লকের তুমি ক্লোরিন নিচ্ছ, তো Na প্লাস Cl তোমাকে NaCl দিচ্ছে, এবং NaCl হচ্ছে আমার আয়নিক ইন নেচার। জেনারেলি এস ব্লক আর পি ব্লকের মধ্যে যখনই একটা কম্পাউন্ড তৈরি হবে এস ব্লক আর পি ব্লকে, সেটা আমাকে জেনারেলি আয়নিক তৈরি হবে। এবার পি ব্লক আর পি ব্লক যখন একটা কম্পাউন্ড তৈরি হবে সেটা জেনারেলি কোভ্যালেন্ট ইন নেচার হবে। যেরকম PF5 এক্সাম্পল হতে পারে, আর হতে পারে SF6 হতে পারে। তো এরকম কিছু এক্সাম্পল রয়েছে যেগুলো পি ব্লক প্লাস পি ব্লক যে কম্পাউন্ড তৈরি হচ্ছে সেগুলো কোভ্যালেন্ট ইন নেচার হচ্ছে। এইবার পরের লাইনটা হচ্ছে মেটালস ফর্ম বেসিক অক্সাইড। মেটালস কিছু যেগুলো বেসিক অক্সাইড তৈরি হচ্ছে, মেটালস ফর্ম বেসিক অক্সাইড জেনারেলি হুইচ আর আয়নিক ইন নেচার। বেসিক অক্সাইড যেগুলো তৈরি হচ্ছে সেগুলো যেগুলো বেসিক অক্সাইড যেগুলো তৈরি হচ্ছে, মানে যখন সোডিয়ামের সঙ্গে কোনো ধরো অক্সিজেন মিক্স হচ্ছে বা লিথিয়ামের সঙ্গে অক্সিজেন মিক্স হচ্ছে, হুইচ আর আয়নিক ইন নেচার, সেই ক্ষেত্রে সেগুলো আয়নিক হচ্ছে। যখন কোন মেটালের সঙ্গে কোনো অক্সাইড যখন যুক্ত হচ্ছে সেটা আয়নিক ইন নেচার তৈরি হচ্ছে। যখন নন মেটালের ক্ষেত্রে যখন আমি দেখবো অ্যাসিডিক অক্সাইড তৈরি হবে, সেই ক্ষেত্রে এটা আমার বেসিক অক্সাইড তৈরি হচ্ছিল, মানে NaO, NiO বা BeO, এগুলো আমার বেসিক অক্সাইড। কিন্তু যখনই কোনো নন মেটাল যখন অক্সিজেনের সঙ্গে যখন মিক্স হবে সেটা আমাকে দেবে অ্যাসিডিক অক্সাইড, সেটা আমাকে অ্যাসিডিক অক্সাইড দেবে, এবং সেটা জেনারেলি আমাকে কোভ্যালেন্ট ইন নেচার হবে। সেটা জেনারেলি আমার কোভ্যালেন্ট ইন নেচার হবে। যখন কোনো অক্সাইড কোনো অক্সিজেনের সঙ্গে যখন কোনো মেটাল মিক্স হচ্ছে সেটা আমাকে আয়নিক ইন নেচার হবে, আর সেটা বেসিক অক্সাইড হবে। নন মেটাল হলে অ্যাসিডিক অক্সাইড হবে এবং কোভ্যালেন্ট ইন নেচার হবে। আশা করি বোঝা গেছে। তো এটা দেখে নাও। এইবার আমরা দেখবো এখন অ্যাসিডিটি অর্ডার। এটাকে তোমরা 3 নম্বর হিসেবে ধরতে পারো, বা ওটা যে সেকেন্ড পয়েন্টের একটা কন্টিনিউয়েশন হিসেবে তোমরা ধরতে পারো। অ্যাসিডিটি অর্ডার আমি একটা পুরো এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বলেছি, কারণ এটা এক্সাম্পল নিয়ে বলে সহজ।
Li2O, আমি এখানে একটা এস ব্লকের এলিমেন্ট নিয়েছি, তার সঙ্গে আমি অক্সিজেন নিয়েছি, মানে আমি অক্সাইড তৈরি করছি, আমি মেটালগুলোর অক্সাইড তৈরি করছি। প্রথমগুলো মেটাল, তারপরেগুলো আবার নন মেটাল হয়ে যাচ্ছে। তো Li2O প্রথমে আমি অক্সাইড নিয়েছি, আমি মানে এটা পিরিয়ড ওয়াইজ নিয়েছি। Li2O, BeO, B2O3, CO2, N2O5। এখানে তোমরা অক্সিডেশন নাম্বার যদি তোমরা দেখো বা অক্সিডেশন স্টেট, এখানে তোমরা যদি দেখবে যেটা আমার অক্সিডেশন নাম্বার যেটা হচ্ছে Li2O, অক্সিজেনের জন্য 2, তো 2/2 আমার 1 হয়ে যাচ্ছে, তো তাহলে ওর জন্য অক্সিডেশন নাম্বার যেটা সেটা লিথিয়ামের +1, বেরিলিয়ামের ক্ষেত্রে দেখতে গেলে সেটা +2, বোরনের ক্ষেত্রে +3, কার্বনের ক্ষেত্রে +4, নাইট্রোজেনের ক্ষেত্রে +5, মানে এক এক করে বেড়েই যাচ্ছে ওই দিকে। এইবার নিচে যে লাইনটা লিখেছি এটা হচ্ছে অ্যাসিডিটি অর্ডার লেফট টু রাইট ইনক্রিজ করে। কেন ইনক্রিজ করে? অ্যাসিডিটি অর্ডার লেফট টু রাইট ইনক্রিজ করে, তার কারণ হচ্ছে অ্যাজ ইলেকট্রোনেগেটিভিটি লেফট টু রাইট ইনক্রিজ করে। লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করার জন্য আমার অ্যাসিডিক ক্যারেক্টার বা অ্যাসিডিটিও ইনক্রিজ করে লেফট টু রাইট। তো তাহলে সেই ক্ষেত্রে লেফট টু রাইট যদি আমার ইলেকট্রোনেগেটিভিটি যদি ইনক্রিজ করে, তাহলে আমি বলতে পারবো যে যত ডান দিকে চলে গেল, তার মানে একটা পার্টিকুলার এলিমেন্ট বা একটা কম্পাউন্ড, একটা পার্টিকুলার কম্পাউন্ড ততটা ও অ্যাসিডিক হয়ে গেল। ততটা অ্যাসিডিক হয়ে যাওয়া মানে ততটা লিস্ট বেসিক হলো। খুব ভালো করে কথাগুলো শোনো, যত ডান দিকে যাচ্ছি তত বেশি আমার অ্যাসিডিটি বাড়ছে, যত অ্যাসিডিটি বাড়ছে তত বেসিসিটি কমছে। তো যত আমি এখানে নাইট্রোজেন অবধি নিয়েছি, N2O5, আমি নাইট্রোজেনের অক্সাইড অবধি আমি লাস্ট নিয়েছি। তো এখানে নাইট্রোজেন আমার মোস্ট অ্যাসিডিক হচ্ছে, সব থেকে ডান দিকে আমার নাইট্রোজেন রয়েছে, ওর জন্য নাইট্রোজেন আমার মোস্ট অ্যাসিডিক হচ্ছে। মোস্ট অ্যাসিডিক হওয়া মানে দ্যাট ইজ লিস্ট বেসিক, যত বেশি অ্যাসিডিক তত কম বেসিক। সেই দিক থেকে লিথিয়াম অক্সাইড যেটা Li2O আমার মোস্ট বেসিক হচ্ছে, কারণ ওটা বাঁ দিকে রয়েছে। বাঁ দিকে থাকা মানে ও সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি কম, সব থেকে কম হওয়া মানে ও সব থেকে বেশি ইলেকট্রোপজিটিভ হওয়া মানে ও সব থেকে বেশি বেসিক, মোস্ট বেসিক, দ্যাট ইজ লিস্ট অ্যাসিডিক। আশা করি বোঝা গেছে। এবার আমি সেকেন্ড পিরিয়ডের জন্য আমি লিখছি Na2O, MgO, Al2O3, SiO2, P2O5, Cl2O7। এইবার আমি এখানে সোডিয়াম, এখানে এটা আমি পেলাম যে অক্সিডেশন স্টেট 1, MgO এর ক্ষেত্রেও 2, কারণ ম্যাগনেসিয়ামের আমার ভ্যালেন্সি 2, অক্সিজেনেরও ভ্যালেন্সি 2, তো 2/2 আমার কি বলে সরি, মানে এখানে যেহেতু এগুলো কোনো নিচে কোনো সাফিক্স ছিল না, সাফিক্স না থাকার জন্য অক্সিজেনের যেটা আমার অক্সিডেশন স্টেট যেটা 2 হয়। তো সেই ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিই একবার, কারণ যেহেতু এখন রেডক্সটা যেহেতু পড়াইনি তার জন্য একবার দেখিয়ে দিই। আমি MgO এর ক্ষেত্রেই দেখাচ্ছি। হ্যাঁ, MgO এর ক্ষেত্রে যখন আমি যেটার অক্সিডেশন নাম্বার যেটা বের করব সেটাকে আমি x ধরবো, সেটাকে যদি আমি x ধরি আর অক্সিজেনের অক্সিডেশন স্টেট যেটা সেটা 2 হয়, -2, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা এরকম দাঁড়াবে x - 2 ইজ ইকুয়ালস টু 0। 0 কেন? যদি এইখানে এই পাওয়ারে যদি কোনো ভ্যালু থাকে, এই জায়গায় যদি MgO এই জায়গায় যদি কোনো ভ্যালু থাকে, তাহলে সেই ভ্যালুটা এখানে বসবে। মানে ধরো যদি এখানে 1 থাকে, MgO পাওয়ারে যদি এখানে 1 রইল, তাহলে সেই ক্ষেত্রে এটা আমি লিখতাম 1। কিন্তু যেহেতু কিছু নেই মানে 0, তো তাহলে ওর জন্য আমি 0 লিখলাম। তাহলে সেই ক্ষেত্রে x এর ভ্যালু আমার হয়ে যাচ্ছে 2, x = 2। এইভাবে আমি অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করি। তো এটা তোমরা রেডক্সে কি ভালো বুঝবে। এখন যেটুকু বলছি মানে এটুকু ভালো করে দেখে নাও। তো এইভাবে আমি অক্সিডেশন স্টেট আমি সবগুলো ক্যালকুলেট করেছি। এটাও আমার বাঁ দিক থেকে ডান দিক পুরো ইনক্রিজ করেছে। এখানে যদি তোমরা দেখো, এখানে ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ছে, আমার অ্যাসিডিক ক্যারেক্টার বা অ্যাসিডিটিও বাড়ছে। আর এখানে আমি এটাও অ্যাড করেছি যে সেই ক্ষেত্রে আমার অক্সিডেশন নাম্বারটাও বাড়ছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটি এবং আমার অক্সিডেশন নাম্বার এই দুটো ডাইরেক্টলি প্রপোর্শনাল। যত অক্সিডেশন নাম্বার বাড়ছে কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড, তত বেশি অ্যাসিডিক হচ্ছে। যত অক্সিডেশন নাম্বার কমছে একটা কম্পাউন্ড, তত বেশি বেসিক হচ্ছে। আশা করি বোঝা গেল এটা। এইবার আমি ফর গ্রুপ 1, আমি গ্রুপ 1 এর জন্য আমি দেখছি, এখানে আমি গ্রুপ 1 এর জন্য দেখছি আমি
Li2O নিয়েছি, Na2O, K2O, Rb2O, CS2O। এইটার ক্ষেত্রে তোমরা যদি দেখো, এদের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কিন্তু প্রত্যেকটা সেম, কারণ গ্রুপ 1 এর জন্য সবার জন্যই 1 হবে। তাহলে কিভাবে ডিস্টিংগুইশ করব? টপ টু বটম ইলেকট্রোনেগেটিভিটি কমে, টপ টু বটম ইলেকট্রোনেগেটিভিটি কমে, কারণ আমার অ্যাটমিক রেডিয়াস টপ টু বটম বাড়ে। তো টপ টু বটম ইলেকট্রোনেগেটিভিটি কমে মানে টপ টু বটম আমার ইলেকট্রোপজিটিভিটি বাড়বে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রোপজিটিভিটি দুটো ইনভার্সলি প্রপোর্শনাল। তো টপ টু বটম যদি আমার ইলেকট্রোপজিটিভিটি বাড়ে, তাহলে আমি বলতে পারি যে সিজিএম এর যে অক্সাইড, যেটা সিজিএম এর অক্সাইডটা মোস্ট বেসিক হবে, আর মোস্ট বেসিক হওয়া মানে লিস্ট অ্যাসিডিক হবে, এবং এই যে লিথিয়ামের অক্সাইডটা এটা আমার মোস্ট অ্যাসিডিক হবে, যার মানে হচ্ছে এটা লিস্ট বেসিক হবে। আশা করি বোঝা গেল এটা। আর এই একটা জিনিস, তোমরা যে একটা এই যে এলিমেন্ট গুলো কিভাবে আমি লিখছি Al2O3, এটা কিভাবে লিখতে হয় আশা করি তোমরা জানো, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। যদি আচ্ছা তোমরা এটা লিখে নাও, আমি তারপরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এটা আগে লিখে নাও। তোমাদেরকে এখন আমি একটা কম্পাউন্ডকে কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আমি এখন শিখিয়ে দিই। আশা করি এটা তোমাদের মধ্যে 80% জনই জানো, যারা জানো না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, কারণ যেহেতু A to Z পড়ানোর কথা হচ্ছে, ওর জন্য সবটাই দেখিয়ে দিই, সবার কথা ভেবেই। আমি Al2O3 আমি ভাবছি। এবার অ্যালুমিনিয়ামের যেটা আমার ভ্যালেন্সি, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি আমার হয়, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি আমার হয় 3, আর অক্সিজেনের আমার ভ্যালেন্সি হয় 2। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিস ক্রস মেথড। অ্যালুমিনিয়াম নিচে আসবে, কারণ ক্রিস ক্রস মানে কাটাকুটি আর কি, আর এইটা উপরে যাবে। অ্যালুমিনিয়াম নিচের দিকে তাকাবে, অক্সিজেন উপর দিকে তাকাবে, তাহলে আমার হয়ে গেল Al2O3, আমার যেটা কম্পাউন্ড ছিল। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। যদি তোমরা লিথিয়াম দেখো, লিথিয়াম অক্সাইড যেটা আমার হচ্ছিল, লিথিয়ামের যেটা অক্সাইড হচ্ছিল, লিথিয়ামের আমার যেটা ভ্যালেন্সি 1, অক্সিজেনের আমার ভ্যালেন্সি 2। লিথিয়াম নিচের দিকে তাকাবে, অক্সিজেন উপর দিকে তাকাবে, তো এটা আমার হয়ে যাচ্ছে Li2O। এইভাবে আমি কম্পাউন্ড গুলোকে আমি লিখবো। আশা করি এটা বোঝা গেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা না জানলে অনেক কম্পাউন্ড তোমরা হয়তো লিখতে পারবে না, তো এটা তোমরা ভালো করে দেখে নিও। আশা করি বোঝা গেছে, এটা নোট করে নাও। আশা করি এটা তোমাদের নোট করা হয়ে গেছে। এবার এখানে যেটা, যে এই যে এলিমেন্টটা মানে এই যে কম্পাউন্ডটা আমি লিখলাম এলিমেন্ট গুলো থেকে, এখান থেকে আমরা ভ্যালেন্সি যদি আমরা জানি তবেই আমরা লিখতে পারলাম। এবার তোমরা যদি বলো যে ভ্যালেন্সি এবার অ্যালুমিনিয়ামের যে 3 সেটা আমি কি করে বুঝবো, সেটা বের করার জন্য তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানেই লিখছি বলো, আচ্ছা মুছে দিচ্ছি এটা। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কিভাবে আমি 3 পেলাম সেটা তোমাদেরকে দেখাই। অ্যালুমিনিয়ামের আমার নাম্বার মানে যেটা অ্যাটমিক নাম্বার সেটা আমার 13, মানে এটা Z, অ্যাটমিক নাম্বার 13। অ্যালুমিনিয়ামের সব থেকে কাছাকাছি ইনার্ট এলিমেন্ট কি? নিয়ন। নিয়নের হচ্ছে আমার 10 ওর অ্যাটমিক নাম্বার। আমরা সেই ক্ষেত্রে করব 13 - 10 এর মড, ভ্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম ইকুয়ালস টু 13 - 10 এর মড মানে 3। আমরা এইভাবে ভ্যালেন্সি বের করব। নিয়ারেস্ট যেটা আমার ইনার্ট এলিমেন্ট থাকবে, আমি যে এলিমেন্টের ভ্যালেন্সি বের করব তার অ্যাটমিক নাম্বার আমাকে জানতে হবে। যতটা নিয়ারেস্ট এলিমেন্টকে আমি, যতটা নিয়ারেস্ট ইনার্ট এলিমেন্টকে আমি দেখতে পাচ্ছি সেটাকে আমাকে ভাবতে হবে, তারপর আমি সেখান থেকে ভ্যালেন্সি বের করতে পারবো। তো এইভাবে আমি ভ্যালেন্সি গুলো বের করব। যদি লিথিয়াম দেখতে হয়, লিথিয়ামের আমার যেটা Z সেটা হচ্ছে 3। লিথিয়ামের সব থেকে কাছাকাছি যেটা আমার ইনার্ট এলিমেন্ট সেটা হচ্ছে আমার হিলিয়াম। হিলিয়ামের আমার হচ্ছে 2। তো তাহলে আমি বলতে পারি 3 - 2 এর মড ভ্যালু মানে 1 হয়ে যাবে আমার লিথিয়ামের ভ্যালেন্সি। যদি তোমাকে বলতে হয় যে অক্সিজেনের কি হবে, অক্সিজেনের আমার Z হয়ে যায় হচ্ছে 8। তাহলে এবার সব থেকে কাছাকাছি হচ্ছে আমার ওই নিয়ন এখানেও। তাহলে সেক্ষেত্রে আমি করব 8 - 10 এর মড। 8 - 10 এর মড, আমি মড ভ্যালু যেহেতু আমি নিচ্ছি ওর জন্য আমি বলতে পারবো যে 2।
আশা করি বোঝা যাচ্ছে। এইভাবে আমি ভ্যালেন্সি বের করব। আশা করি বোঝা যাচ্ছে। তো এটাও তোমরা নোট করে নাও। এবার দেখা যাক যে অ্যাসিডিক এবং বেসিক অক্সাইডের পর অ্যাম্ফোটেরিক এবং নিউট্রাল অক্সাইড। অ্যাম্ফোটেরিক অক্সাইডস রিঅ্যাক্টস উইথ বোথ অ্যাসিডস অ্যান্ড বেস। অ্যাসিড আর বেসের সঙ্গে দুটোর সঙ্গে রিঅ্যাক্ট করে। এই কয়েকটাই জাস্ট অ্যাম্ফোটেরিক অক্সাইড তোমার হোল পিরিয়ডিক টেবিলে রয়েছে। তারা হচ্ছে ZnO, BeO, Al2O3, MnO2, V2O5, Cr2O3, SnO, SnO2, PbO, PbO2, AS2O3, Sb2O3। এই কটাই আমার অ্যাম্ফোটেরিক অক্সাইড হোল পিরিয়ডিক টেবিলে রয়েছে। এগুলো কিছু করার নেই, এগুলো মুখস্থ করতেই হবে যতগুলো রয়েছে, কারণ অনেক সময়তেই তোমার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বা বোর্ডসের পরীক্ষায় তোমাকে হয়তো অনেকগুলো অপশন দিয়ে দিল, তোমাকে বললো যে এই সবগুলোর মধ্যে কতগুলো অ্যাম্ফোটেরিক অক্সাইড আছে তুমি বলো। তোমাকে হয়তো অনেক সময় দিতে পারে যে মেন্সে যেটা নিউমেরিক্যাল সেকশন হয়, যেটা সেকশন বি তে যেটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন থাকে, সেখানে তোমাকে ধরো 7খানা তোমাকে অক্সাইড দিয়ে দিল। 7খানা অক্সাইডের মধ্যে ধরো রয়েছে যে 4টে অ্যাম্ফোটেরিক অক্সাইড। তো 4টে অ্যাম্ফোটেরিক অক্সাইড তোমাকে বললো যে কতগুলো অ্যাম্ফোটেরিক অক্সাইড আছে সেটা বলো, দিয়ে একটা ড্যাশ দিয়ে দিল। সেখানে তোমাকে 4টে লিখতে হবে। তো তোমাকে 4টে সেই ক্ষেত্রে অ্যাম্ফোটেরিক অক্সাইড তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এইগুলোই হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। আমি আরেকবার রিপিট করছি, ভালো করে শুনে নাও। ZnO জিঙ্কের অক্সাইড, BeO বেরিলিয়ামের অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড Al2O3, ম্যাঙ্গানিজের অক্সাইড MnO2, ভ্যানেডিয়ামের অক্সাইড V2O5, ক্রোমিয়ামের অক্সাইড Cr2O3, টিনের অক্সাইড একটা SnO, আর একটাও টিনের অক্সাইড SnO2, একটা লেডের অক্সাইড PbO, আর একটাও লেডের অক্সাইড PbO2, আর একটা হচ্ছে আর্সেনিকের অক্সাইড As2O3, একটা হচ্ছে অ্যান্টিমনির অক্সাইড Sb2O3। এইগুলোই হচ্ছে আমার অ্যাম্ফোটেরিক অক্সাইড। এবার নিউট্রাল অক্সাইড, এই লাইনটা লিখেছি, দিস আর অনলি অ্যাম্ফোটেরিক অক্সাইডস ইন পিরিয়ডিক টেবিল। এইগুলো পিরিয়ডিক টেবিলে আমার একমাত্র অ্যাম্ফোটেরিক অক্সাইড। এবার নিউট্রাল অক্সাইড, এরা হচ্ছে বেসিকও নয় অ্যাসিডিকও নয়, নিউট্রাল, নাইদার বেসিক নর অ্যাসিডিক ইন নেচার। এই চারটেই শুধু নিউট্রাল অক্সাইড তোমার হোল পিরিয়ডিক টেবিলে রয়েছে। এটাও সেই একইভাবে তোমার ওই কোনো পরীক্ষাতে চলে আসতে পারে যে এতগুলো অপশন দিয়ে দিল, তো এদের মধ্যে কোনটা তোমাকে বলতে হবে, এদের মধ্যে কোনটা নিউট্রাল অক্সাইড তুমি বলো। তো সেক্ষেত্রে তুমি যেন আইডেন্টিফাই করতে পারো। চারটে হচ্ছে CO, NO, N2O, H2O, CO, NO, N2O, H2O। ঠিক আছে। এবার তারপরে আমি লিখেছি আ এলিমেন্ট হুজ অক্সাইড ইজ বেসিক। একটা এলিমেন্ট যার অক্সাইডটা বেসিক, ইটস হাইড্রোক্সাইড ইজ অলসো বেসিক। একটা এলিমেন্ট যার অক্সাইডটা বেসিক হয় তার হাইড্রোক্সাইডটাও বেসিক হয়। তার মানে সে একইভাবে আ এলিমেন্ট হুজ অক্সাইড ইজ অ্যাসিডিক, ইটস হাইড্রোক্সাইড ইজ অলসো অ্যাসিডিক। আ এলিমেন্ট হুজ অক্সাইড ইজ অ্যাম্ফোটেরিক, ইটস হাইড্রোক্সাইড ইজ অলসো অ্যাম্ফোটেরিক। আ এলিমেন্ট হুজ অক্সাইড ইজ নিউট্রাল, ইটস হাইড্রোক্সাইড ইজ অলসো নিউট্রাল। তো আশা করি বোঝা গেছে। তো এই জিনিসগুলো তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও। এগুলো কিছু করার নেই, এগুলো মুখস্থ করতেই হবে। এইবার আমাদের যেটা অ্যাপ্লিকেশনস অফ ইলেকট্রোনেগেটিভিটি, সেটার লাস্ট টপিক তুমি বলতে পারো, বা লাস্ট হেডিং, নেচার অফ দি বন্ড স্ল্যাশ দিয়ে লিখেছি MOH কম্পাউন্ড, মানে মেটাল অক্সিজেন হাইড্রোজেনের কম্পাউন্ড। তো এই নেচার অফ দি বন্ড মানে কিরকম কি কম্পাউন্ড তৈরি করছে, অ্যাসিডিক না বেসিক, সেরকম সেটা আমি দেখবো। MOH, এখানে যদি এই M আর O এর বন্ডটা যদি ভেঙে যায়, এবার কন্ডিশন জাই M, মানে আমার মেটালটার, যে মেটালটা আমি ইউজ করেছি সেই মেটালের আমার ইলেকট্রোনেগেটিভিটি মাইনাস মড অফ জাই M এর মাইনাস জাই O, এটা মড উইল বি গ্রেটার দেন জাই O মাইনাস জাই H, মানে এই দিকের বাঁ দিকের পার্টটা, এইটুকু পার্টটার যেটা ডিফারেন্স হবে সেটার মড যদি গ্রেটার দেন হয় এইটুকু পার্টটা যেটা ডিফারেন্স সেরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে মেটাল বেরিয়ে যাচ্ছে পজিটিভ হয়ে, প্লাস OH মাইনাস এটা আলাদা থাকছে, মানে এই দুটো একসঙ্গে থাকছে, শুধু মেটালটা বেরিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কম্পাউন্ড উইল বি বেসিক ইন নেচার, কারণ আমার ওয়েস্ট আলাদা হয়ে গেল, মেটাল আলাদা হয়ে গেল, ওর জন্য কম্পাউন্ড উইল বি বেসিক ইন নেচার। এইবার
এম ও এইচ, এবার ও আর এইচ এর মধ্যে বন্ডটা ভাঙছে ইফ জাই এম মাইনাস জাই ও তার মড উইল বি লেস দেন জাই ও মাইনাস জাই এইচ এর মড, সেটার ক্ষেত্রে এইখানে মেটালে কিন্তু একটা অক্সাইড তৈরি হচ্ছে, মেটাল অক্সাইড প্লাস এইচ প্লাস, যেটা আমার হাইড্রোজেন যেটা আলাদা হয়ে গেল, এটার ক্ষেত্রে কম্পাউন্ড উইল বি অ্যাসিডিক ইন নেচার। আশা করি এটা বোঝা গেল। যখন শুধু মেটাল আলাদা সেটা বেসিক নেচার, যখন মেটালের সঙ্গে যখন অক্সাইড যখন অক্সিজেনটা থাকছে সেই ক্ষেত্রে, আর যখন হাইড্রোজেন যখন বেরিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো সেটা অ্যাসিডিক ইন নেচার। আশা করি এটা বোঝা গেছে, এটা খাতায় নোট করে নাও। তো আমাদের এই পিরিয়ডিক প্রপার্টিজ চ্যাপ্টার বা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার এটা এই অবধি ছিল, এতটাই ছিল। এবার এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে ডিপিপি দেবো, তার সঙ্গে এরপরও আমি কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো এই চ্যাপ্টারে, যেখানে খুব একটা সেই যে কোয়েশ্চেন সেশন যেটা আমি আনবো সেটা খুব একটা বড় হবে না, এরকমই হয়তো 40-50 মিনিটেরই হবে, কারণ কোয়েশ্চেন গুলো যেহেতু খুব একটা বড় হয় না এই জায়গা থেকে, কারণ ক্যালকুলেশনের পার্ট নেই, শুধু কোয়েশ্চেন দেখবে আর হবে, তো ওর জন্য খুব একটা বেশি সময় লাগবে না। তো আমি কোয়েশ্চেন আনবো, তার সঙ্গে তোমাদেরকে ডিপিপিও দেবো, কোনো চিন্তা নেই। তো তোমরা এই আজকের যে দুটো লাস্ট যে দুটো পিরিয়ডিক প্রপার্টি আমি যেটা পড়ালাম, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটি, এই দুটো ভালো করে দেখো। ওর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি এই জায়গাটা একটু মুখস্থ করার আছে, কিছু করার নেই, এটা মুখস্থ একটু করতেই হবে। বাকি যেগুলো তোমাদেরকে বাকি যে তিনটা বললাম, অ্যাটমিক রেডিয়াই, আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি, এইগুলো বুঝে বুঝে করার চেষ্টা করো, কোনো সমস্যা হবে না। তো আশা করি এরকম ভাবে করলে ঠিকঠাক থাকবে সবকিছু। তো পরে ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এরপরে কেমিক্যাল বন্ডিং শুরু হবে, তো সেটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই ক্লাসগুলো ভালো করে করতে হবে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।